জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে অনেকেই। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, এতে আহত হয় অনেকে। ভেতরে বের হওয়ার গেট তৈরি হবে সেটি এখন দেখার বিষয়। ইতিমধ্যে পুলিশ আক্রমণে গিয়েছেন, তারা লাঠিচার্জ বেরিয়ে পড়েছেন পুলিশের সাথে এবং পুলিশের পাশাপাশি অন্যান্য কি করেছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে কি হয়েছে সে বিষয়টি আমরা শিক্ষা সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করছে রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন, এখন সেখানে পরিস্থিতি কি জানাবেন? সিফাত যেমনটি বলছিলেন, আসলে সচিবালয় ঘিরে যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আমরা বিকেল থেকেই দেখছিলাম যে পরিস্থিতিটি কিছুটা স্বাভাবিক, এবং আমরা এখন যেটা দেখছি, আমরা এখন সচিবালয়ের ভেতরে আছি। এখন কিন্তু আসলে সচিবালয়ের যে পরিস্থিতি আছে সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। যদিও সচিবালয়ের ভেতরে কিছুটা ক্ষতচিহ্ন আছে, কিন্তু আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, এখন কিন্তু সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু অফিস শেষে কিন্তু আসলে বাড়ির পথ ধরেছেন। কিন্তু যখন আসলে সচিবালয়ে কিছুক্ষণ আগেও যখন আসলে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়েছিলেন, তখন কিন্তু আসলে এখানে বেশ কিছু আসলে আমরা ক্ষয়ক্ষতির চিহ্ন দেখেছি। এখানে আমরা দেখেছি অনেক গাড়িগুলো ভাঙা গাড়ি আসলে এখান থেকে আমরা যেতে দেখেছি। আমরা দেখেছি অনেক কক্ষে, অফিস কক্ষে কিন্তু ভাঙার আলামত আমরা পেয়েছি। আমরা এখানে কিন্তু যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, এখানে কিন্তু এখনো শিক্ষার্থী যারা ভেতরে প্রবেশ করেছিলেন তাদের কিন্তু আমরা পায়ের পরিহিত স্যান্ডেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আমরা অনেক এই সচিবালয় প্রধান গেটের যে সামনে আমরা কিন্তু ইট এবং পাথরের চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা লাঠি দেখতে পাচ্ছি। সেই মানে এখানে যে কিছুক্ষণ আগে একটা সংঘর্ষ হয়েছে তার কিন্তু অনেক আলামত কিন্তু সচিবালয় এখনো রয়ে গেছে, এবং সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা এতক্ষণ সচিবালয়ের মধ্যে আতঙ্কে আসলে ছিলেন, তারা এখন পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু তারা কিন্তু আসলে তাদের বাড়ির পথ ধরেছেন, অর্থাৎ তারা কিন্তু সচিবালয় ত্যাগ করছেন। এবং আমরা যদি আমাদের সহকর্মীর চোখে দেখাই, সচিবালয়ের কিন্তু আসলে যারা আছেন তারা কিন্তু আসলে সচিবালয় ত্যাগ করছেন, এবং সেই সাথে সাথে কিন্তু আমরা এখানে কিন্তু দেখছি যে ক্ষণে ক্ষণে কিন্তু আমরা এখনো কিন্তু আসলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি। আসলে আশেপাশে কিন্তু এখনো শিক্ষার্থীদের অবস্থান যেটি আছে সেটি কিন্তু এখনো রয়ে গেছে। যদিও সচিবালয়টি এখন আসলে সচিবালয় খালি, সচিবালয় থেকে শিক্ষার্থীরা সব বের হয়ে গেছেন, এবং তাদের তারা যখন এখানে ছিলেন তারা যেই ক্ষয়ক্ষতিগুলো করেছে সেই ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু সচিবালয়ে আমরা এখনো দেখছি। এবং সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছে যারা এতক্ষণ আতঙ্কে আসলে সচিবালয়ের মধ্যে ছিলেন, আমরা কিন্তু তাদের বের হতে দেখছি। একটু জানিয়ে রাখি সিফাত, যখন এই দুপুরের দিকে আসলে এই শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে যখন অবস্থান নেয়, আমরা দেখেছি ধীরে ধীরে কিন্তু যে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। শুরুতে অল্প সংখ্যক থাকলেও পরে কিন্তু আমরা দেখেছি বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হন। পুলিশ এবং সেনাবাহিনী সদস্য যারা ছিলেন তারা তাদের নিবৃত করার অনেক চেষ্টা করেছেন। একসময় আমরা দেখেছি যে তারা কিছুটা শান্তও হয়েছিলেন, কিন্তু হঠাৎ করে আমরা দেখি যে শিক্ষার্থীদের একটি দল কিন্তু সচিবালয়ের যে
প্রধান গেটটি আছে সেই গেটটি ভেঙে কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করে এবং আমরা দেখেছি তারা যখন সচিবালয়ের ভিতরে এক বিপুল পরিমাণে প্রবেশ করে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সচিবালয়ের যে কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা আতঙ্ক দেখেছি। সেই তখনই যখন তারা ভিতরে প্রবেশ করেন তখন কিন্তু আমরা দেখেছি যে তারা কিছুটা তাণ্ডবও চালায়। আমরা বেশ কিছু ভাঙাচোরা লক্ষণ কিন্তু আমরা দেখেছি। আমরা যেমন সচিবালয়ের বিভিন্ন অফিস কক্ষ ভাঙাচোরা দেখেছি, আমরা কিন্তু বিভিন্ন চেয়ার, ইটের ভাঙা অংশ, লাঠির ভাঙা অংশ, এগুলো কিন্তু সবই এখনো সচিবালয়ে আমরা দেখছি পড়ে আছে। আমরা কিন্তু শিক্ষার্থী যারা ভেতরে প্রবেশ করেছিলেন তাদের পায়ের পরিহিত জুতো, স্যান্ডেল, সেগুলো কিন্তু আমরা এখনো সচিবালয়ে পড়ে থাকতে দেখছি। পুলিশ সবশেষ আমরা যেটি দেখেছি যে সচিবালয়ে যারা প্রবেশ করেছিলেন তাদের কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের ভিতর থেকে বের করতে সক্ষম হন এবং আমরা দেখেছি সেই জন্য কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড যেমন ছুড়েছে, টিয়ার শেলও ছুটতে দেখেছি। আমরা যারা সংবাদ মাধ্যম কর্মীরা আছি এখানে, আমরাও কিন্তু এখানে টিয়ার শেলের ধোঁয়ার মুখোমুখি হয়েছি, টিয়ার শেলের এবং সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। তো এখন আসলে সচিবালয়ের পরিস্থিতি যদি বলতে হয়, সচিবালয় কিন্তু এখন পুরোপুরি শান্ত রয়েছে। এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখনো সচিবালয়ের মধ্যেই অবস্থান করছে এবং আমরা ক্ষণে ক্ষণে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ সচিবালয়ের বাইরে থেকে পাচ্ছি। অর্থাৎ শিক্ষার্থীদের একটি অংশ হয়তো এখনো বাইরে অবস্থান করছে। সেই জন্যই আসলে শিক্ষার্থীদের শান্ত করতে কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ ছুটছে। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে সচিবালয়ের চিত্র আপনাদের দেখাচ্ছি, সচিবালয়ের ভেতরের চিত্র। সচিবালয়ের ভিতরে কিন্তু এখনো শিক্ষার্থীরা বা যারা আন্দোলনকারী যারা ভেতরে ঢুকেছিলেন পুলিশ এবং সেনাবাহিনীর বাধা টপকে তারা যে তাণ্ডব লীলা চালিয়েছে তার কিন্তু আমরা চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। এখানে ভাঙচুর, গাড়ির কাজ যেমন আমরা ভাঙতে দেখেছি, আমরা বিভিন্ন কক্ষে গিয়ে কক্ষ ভাঙচুর দেখেছি। আমরা কিন্তু এই যে সচিবালয়ের যে ভেতরে প্রধান সড়কের বাইরের যে সড়কটি আছে, প্রধান গেটের বাইরের যে সড়কটি আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেই ক্ষয়ক্ষতি, সেই তাণ্ডবের কিন্তু ক্ষতচিহ্ন কিন্তু এখনো রয়েছে। তবে সচিবালয়ের ভিতরের চিত্র এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। এখন কিন্তু যারা এখানকার কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় ত্যাগ করছেন, তারা চলে যাচ্ছেন। একটা আতঙ্কের মধ্যে তারা অনেকক্ষণ কিন্তু সচিবালয়ের মধ্যে ছিলেন, সেই আতঙ্ক যেহেতু এখন কেটে গেছে, এখন আমরা কিন্তু দেখছি যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে এখন কিন্তু সচিবালয় কিন্তু ত্যাগ করছে। বলে রাখি দুপুরের দিকেই কিন্তু আসলে এই সচিবালয়ে যারা সচিবালয়ের সামনে আসলে অবস্থান নেন আন্দোলনকারীরা এবং সেই আন্দোলনকারীদের অবস্থান আসলে শুরুতে শান্তিপূর্ণই ছিল। তারা আসলে তাদের দাবি, আমরা যেগুলো স্লোগান শুনেছি, তারা কিন্তু দাবি করছিলেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের এবং শুরুতে শান্তিপূর্ণ থাকলেও কিন্তু আমরা পরবর্তীতে দেখি কিন্তু সেই তাণ্ডব লীলা কিন্তু আসলে বাড়তে থাকে এবং পরবর্তী আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি এখন সচিবালয় ত্যাগ করছে, যাদের কিন্তু এখনো ক্ষতচিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে। এরকম আরো বেশ কিছু গাড়ি যেমন আছে, বেশ কিছু আমরা দেখেছি বেশ কিছু ভবনের কাজ কিন্তু আসলে এই শিক্ষার্থীদের যে তাণ্ডব চলেছে সেখানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের যেটি বলছিলাম কিছুক্ষণ আগে সিফাত, শিক্ষার্থীদের এই তাণ্ডবের জন্য কিন্তু এখনো সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা কিছু ক্ষণে ক্ষণে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনছি, অর্থাৎ তারা আশেপাশেই আছে। এখন সেখানকার গুলিস্তানে কিন্তু এখনো আমাদের সহকর্মী আরিফ হোসেন আছেন, তিনি কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলনের বা শিক্ষার্থীদের বর্তমান কর্মসূচি বা বর্তমান খোঁজখবর কিন্তু আমাদের সহকর্মী আরিফ হোসেন রাখছেন গুলিস্তান থেকে। আমরা এখন সরাসরি সহকর্মী আরিফ হোসেনের কাছে যেতে চাই, গুলিস্তানের আসলে কি অবস্থা এখন সেটা কিন্তু আমরা জানতে চাই। শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে মারধর করছে এবং এই পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে, যে শিক্ষার্থী সামনের দিকে এগিয়ে এসেছিল এবং সেই শিক্ষার্থী ডিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি পুলিশ ধীরে ধীরে মারধর করেছে এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা তাকে বা
অপর দিক থেকে আমরা এপিসিতে দেখতে পাচ্ছি এপিসির একটি অংশ সামনে দিকে যাচ্ছে এবং সেই এপিসির অংশ থেকে আমরা এই অপর দিক থেকে আবার পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয়েছে এবং এপিসি থেকে ধাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে। অপর দিক থেকে একটি সামনে এপিসি সেই দিকে সামনে যাচ্ছে। এই অবস্থায় এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে সব কিছুই এখানে চলছে। মুহুমুহু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অপর দিক থেকে পুলিশের অবস্থান এই মুহূর্তে রয়েছে 0 পয়েন্টের মাঝে। এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয়, গ্রেফতার বলা যাবে না, এটাকে সাময়িক আটক বলতে হবে। সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরও সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর একটি দিকে গুলিস্তানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। যেই শিক্ষার্থীদের এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তাকে সরিয়ে দেবে পুলিশ এবং তাকে কোনোভাবেই বরদাস্ত করবে না। এবং এই ঘটনার মধ্যে আমরা দেখেছি অনেকেই রয়েছেন যারা বিশৃঙ্খলা তৈরি করার একটি চেষ্টা চালাচ্ছেন, এমনটাও কিছু মানুষকে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে আমরা দেখেছি সচিবালয়ের যে গেটটি তারা ভেঙে ভিতরে ঢুকে গিয়েছেন। এই মুহূর্তে একটি অংশ ইম্পেরিয়াল হোটেল যেটি রয়েছে গুলিস্তানে তার ভেতর থেকে ভেতরে ঢুকে গিয়েছে, আরেকটি অংশ স্টেডিয়ামের মধ্যে চলে গিয়েছে, আরেকটি অংশ বাইতুল মোকাররম হয়ে সামনের দিকে চলে গিয়েছে। এমন তিনটি অংশকে আমরা দেখেছি যারা শিক্ষার্থীদের মধ্যে। আবার আমরা দেখতে পেলাম যে পুলিশের একটি সাউন্ড গ্রেনেড বলা যাবে যেটি তারা নিক্ষেপ করেছেন এবং তাদের সাউন্ড গ্রেনেড এবং সবকিছু মিলিয়ে একটি বিষয় বলা যায় যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুহুমুহু শব্দ এবং এই মুহুমুহু শব্দে প্রকম্পিত পুরো এলাকা। এইচএসসি শিক্ষার্থীদের পাশাপাশি এর ভেতরে কিছু সুবিধাভোগী মানুষ এখানে ঢুকে পড়েছেন এমন কিছু অভিযোগও কিন্তু এখানে রয়েছে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তবে সেই অভিযোগের বিষয়টি করেছেন পুলিশ এবং তারা বলছেন সংরক্ষিত এরিয়ায় যাওয়ার এবং করার কোনো সুযোগ নেই এবং সংরক্ষিত এলাকায় যারা ঢুকে পড়েছেন তাদের কোনোভাবেই তাদের সে অবস্থানে অথবা সে জায়গায় থাকতে দেওয়া হবে না। এরপরেই আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের কিছু লোক তাদেরকে লাঠিচার্জ করে বের করে দেয়। এই যে এপিসি দেখছিলেন এই এপিসি থেকে কিছুক্ষণ পরপর আমরা দেখেছি টিয়ার শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করা হচ্ছিল এবং আমরা পুলিশকে দেখেছি পুলিশের সম্মুখভাগে যারা ছিলেন তারা দুই ভাগে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। এক ভাগ গুলিস্তানের পাশ থেকে ইম্পেরিয়াল যে হোটেলটি রয়েছে উদয়ন মার্কেট, এই উদয়নের মার্কেটের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরেকটি পক্ষ কিন্তু রয়েছেন স্টেডিয়ামের ঠিক সামনে। এই মুহূর্তে আমরা মনে হয় একজন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে এমন একটি দৃশ্য আমাদের সামনে চোখে ধরা পড়তে পারে। তবে সেটি নয়, এর অপর কিছু। তবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মারমুখী ভঙ্গিতে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনোভাবে তাদের যেই দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া পূরণ করে এখান থেকে ফিরবেন। তবে এই ধরনের বাধার মুখে সেই বিষয়টি কতটুকু সম্ভব হবে এবং এই ধরনের তাদের যেই উচ্ছৃঙ্খল আচরণ তার ফলে কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এই মুহূর্তে স্টেডিয়াম মার্কেটের যে গেট রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের প্রতিরোধ করে বাসায় পাঠিয়ে দেওয়া যায়। তবে সেই অবস্থার কোনো উন্নয়ন অথবা সেই ধরনের কোনো অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এখানে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে ঢুকে পড়েছে, তবে সুযোগ পেলেই তারা এখান থেকে আবার বের হচ্ছে এমন একটি ধারণা এবং এমন একটি বিষয় আমরা দেখতে পেলাম। তবে আবারও দেখতে পেলাম আরও একটি সাউন্ড গ্রেনেড এবং আরও একটি সাউন্ড গ্রেনেড, যে সাউন্ড গ্রেনেডটি মারা হয়েছে। এবং তবে এই যে পুলিশের ধাওয়ার যেই ভীতি এই সঞ্চারণ হওয়ার দরকার ছিল অথবা যেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সামনে থেকে চেষ্টা করছে কোনোভাবে হলেও শিক্ষার্থীদের প্রতিরোধ
করার, তবে সেই বিষয়টি এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীরা যেখানে রয়েছেন সেই বিষয়টি গুলিস্তানের সামনে আমরা এই মুহূর্তে চলে গিয়েছি, অর্থাৎ গুলিস্তান পাতাল মার্কেটের দিকে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন। যেই গুলিস্তান পাতাল মার্কেটের সম্মুখ ভাগ এই মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়েছে এবং গুলিস্তান পাতাল মার্কেটের যেই সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা ফিরে যাচ্ছেন না, তাদেরকে বারবার বোঝানোর পরও তারা অনড় অবস্থানের মধ্যে এখানে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনোভাবে এই পরিস্থিতি আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার যেই বিষয়টি সেটি তুলে ধরছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা স্টেডিয়ামের ঠিক সামনে রয়েছি এবং অপর দিক থেকে শিক্ষার্থীরা রয়েছে পাতাল মার্কেটের ঠিক সামনে এবং সব কিছু মিলে এই এলাকা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং রণক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা রাস্তায় তারা পুলিশের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে তারা একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেখানে পাশে তারা অবস্থান করছেন, তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা দুই দিক থেকে তিন দিক থেকে কিন্তু মোটামুটি মারমুখী অবস্থানে, যেগুলো কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। সব কিছু মিলিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা পাতাল মার্কেট অবস্থান করছেন, একটি ব্যারিকেড তৈরি করছেন। সেখানে তারা পদত্যাগের দাবিতে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সেই বিষয়টি দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী চিত্র। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা যদি জুম করে আপনাদেরকে একটু দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের চেষ্টা করছেন, তারা আবারও আস্তে আস্তে করে যখন পুলিশ ব্যাক করছেন তারা সামনে আগাচ্ছেন। আমরাও পুলিশের সাথে পেছনে ব্যাক করব, কারণ আমরা এখানে কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছি। সব কিছু মিলিয়ে গণমাধ্যম কর্মীদের উপর কিছুটা হলেও ক্ষোভ ঝাড়ছেন শিক্ষার্থীরা। আবারও পুরাতন অবস্থানে ফিরে যাব, এবার সেই অবস্থানে এপিসিও কিন্তু পিছনে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা দেখছি এক শিক্ষার্থীকে পুলিশ লাঠি পেটা করছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আরেকজন কিছু বহিরাগত এখানে এসে ঢুকে পড়েছে কিনা সে বিষয়টা কিন্তু প্রশ্ন রাখে, কারণ সব কিছু মিলিয়ে এখানে যারা শিক্ষার্থী ছিলেন তারা এক বহিরাগতকে এখানে আটক করা হয়েছে কিনা আমরা একটু যদি দেখতে চাই। তিনি কে, কোন ক্লাসের শিক্ষার্থী? তিনি একজন শিক্ষার্থী, তিনি কোনো বহিরাগত না, তিনিও একজন শিক্ষার্থী এবং তাকে পুলিশ এই মুহূর্তে ইম্পেরিয়ালের উদয়ন মার্কেটের ভেতর থেকে তাকে ধরেছিলেন। যদিও তাকে তারা ছেড়ে দিয়েছেন তার পরিচয় নিশ্চিত হওয়ার পরও আরেক শিক্ষার্থীর সাথে আমরা দেখছি পুলিশ কথা বলছে। তাকে দুই শিক্ষার্থী যারা উদয়ন মার্কেটের দিকে ভেতরে ঢুকে গিয়েছিল এবং তাদেরকেও কথা বলে সরিয়ে দেওয়া হচ্ছে এমনটা আমরা দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে কোনো ধরনের লাঠি চার্জ পুলিশ করেনি, তারা তাদের সাথে ভালো আচরণ করে মোটামুটি সরিয়ে দিয়েছে এমনটা আমরা দেখতে পেলাম। কিন্তু এই মুহূর্তে যেই সমাধানের পথ কোনটি হবে সে বিষয়টি কিন্তু নিশ্চিত নয়। সব কিছু মিলিয়ে যেই মার্কেটটি রয়েছে, এই যে উদয়ন মার্কেটের ভেতরে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের ঢুকে যেতে আমরা দেখেছি এবং এই মুহূর্তে গুলিস্তানের দিকে আস্তে আস্তে করে পেছনের দিকে কিন্তু পুলিশ আগাচ্ছে এবং সেই পুলিশ তারা চেষ্টা করছে কোনোভাবে হলেও নিয়ন্ত্রণ নিয়ে আসার শিক্ষার্থীদের জন্য। আমরা যদি একটু সব দিকে ঘুরিয়ে দেখাতে চাই তাহলে এই মুহূর্তে এখানে পুলিশ পিছু হচ্ছে এবং তাদের পাশে আমরা যদি অপর দিক থেকে আমরা দেখছি পুলিশ এই মুহূর্তে পিছনে হচ্ছে, আমরাও তাদের সাথে পিছনে চলে যেতে চাই, কারণ যেই শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কোনো দুষ্কৃতিকার রয়েছে কিনা অথবা কারো কোনো স্বার্থ চরিতার্থ করার বিষয় রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে এবং সেই বিষয়টি নিশ্চিত হয়েই কাজ করবে। তবে পুলিশের সদস্যদের আমরা দেখেছি তারা কিছুক্ষণ আগে আবারও
এক শিক্ষার্থীকে ধরেছে এমনটা দেখতে পাচ্ছি, তবে ইনি শিক্ষার্থী কিনা অথবা ইনি কে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এক শিক্ষার্থীকে মারধর করছে পুলিশ সদস্যরা এবং তাকে আটক অথবা গ্রেফতার করা হলো কিনা সে বিষয়টি, কিন্তু যারা তাকে ধরেছে তাদের মধ্যে পুলিশ সদস্যরা তারা তাকে টেনে হিস্ট্রের সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং তাকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে, আমরা যে বিষয়টি দেখতে পেলাম, এবং তাকে মারধর করা হয়েছে। এই মুহূর্তে এই যে এলাকাটি রয়েছে গুলিস্তান সচিবালয়ের সামনে এবং 0 পয়েন্ট এই অঞ্চলগুলোতে, কিন্তু আমরা যেই বিষয়টি দেখেছি সচিবালয়ের সামনে 0 পয়েন্ট, সিএ ভবনের সামনে শাহবাগ, এছাড়া ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে, এছাড়া যেই এই জায়গাগুলোতে আগেই কিন্তু তারা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সভা সমাবেশ সব ধরনের কিছু নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু সেই ধরনের তারা তাদের উপেক্ষা করেই প্রথমে শিক্ষার্থীরা বেলা 1টার দিকে আমরা দেখেছি, 1টার দিকে শিক্ষা ভবনের সামনে একটি ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ, সেটি ভেঙে তারা ভেতরে ঢোকে। এরপরে তারা সচিবালয়ের ঠিক সামনে এসে দাঁড়ায়, যেখান থেকে কতক্ষণ পর প্রায় 2টা থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান করছিল। এরপর 2 ঘন্টা পরে কিছু সংখ্যক শিক্ষার্থীর দেয়াল টপকে সচিবালয়ের ভেতরের যে গেটটি রয়েছে সেই গেটটি খুলে দেয় এবং কিছু শিক্ষার্থী দেয়াল টপকেই ভেতরে ঢুকে যায়। এরপরে তারা চলে যায় সচিবালয়ের ভেতরের যে ভবন 7 সেই ভবন 7-এর সামনে, সেখানে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে, যার মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়ি এবং ব্যক্তিগত গাড়িও কিছু রয়েছে যেগুলো দেখেছি। এ সময় অনেক মানুষ যারা বেশ কিছু সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিব যারা সচিবালয়ের মধ্যে আটকা পড়ে এবং কর্মকর্তা কর্মচারী যাদেরকে ওখান থেকে বের করতে এবং এই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওখান থেকে সরাতে লাঠিচার্জ করে পুলিশ এবং তাদের সাথে ছিল সেনাবাহিনী, এবং এই লাঠিচার্জ করার পর তাদেরকে ওখান থেকে বের করে দেয়। এরপরে কিন্তু রণক্ষেত্রের সূচনা হয়, 2 গ্রুপ থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এই সময় আমরা দেখেছি বেশ কিছু গাড়ি যেমন ভাঙচুর হয়েছে, তেমনি বেশ কিছু শিক্ষার্থীরাও আহত হয়েছে, এমন কিছু বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের যারা রয়েছে, অর্থাৎ যেই সব শিক্ষার্থীরা এখানে এসছে তারা বিভিন্ন কলেজ থেকে এইচএসসি শিক্ষার্থী সবাই, এবং তারা দাবি করছে তাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রায় 12 লাখের মতো শিক্ষার্থী রয়েছে। যদি তাদের দাবি মেনে না হয় তারা তাহলে কোনোভাবেই সচিবালয়ের সামনে থেকে যাবেন না। সেই যে তাদের কর্মসূচি এবং সেই কর্মসূচি তারা এখনো ধরে রেখেছেন। যদিও এখন পর্যন্ত অতিরিক্ত সচিব যিনি রয়েছেন তাকে পদত্যাগ করানো হয়েছে এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে এই তথ্যটি নিশ্চিত করেই বলা যায়, আমরা কিছুক্ষণ পর পর দেখছিলাম শিক্ষার্থীরা আবারও সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, সব ঘিরে রাখছে। সব কিছু মিলিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এখানে একটি কথা বলছে কিছু সংখ্যক মানুষ, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের একটি অংশ এবং যারা বিভিন্ন জায়গায় এখানে দাঁড়িয়ে আছে। আমরা আবার দেখছি শিক্ষার্থীদের কারণে আস্তে আস্তে করে সেই স্টেডিয়াম মার্কেটের ঠিক সামনে এসেছে এবং আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি তারা স্টেডিয়াম মার্কেটের সামনে এসছে এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমরা যদি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি অথবা একটু যাই, তারা আমাদেরকে কি বলবেন আমরা একটু দেখে আসতে চাই এবং কি বলতে চান, তাদের দাবিটা কি। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও দেখছিলাম শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল এবং বিভিন্ন ধরনের যেই রাবার বুলেট সেটি নিক্ষেপ করা হয়েছে। তবে এখন এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখা যাচ্ছে গণমাধ্যম কর্মীদের। আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলে আসি, আমরা দেখতে চাই তাদের আসলে মূল দাবিদায় কি। শিক্ষার্থীদের দাবিদায় মুসলমান
মুসলমান না, মসজিদের ভিতরে কিভাবে গুলি করে, মসজিদের বিপরে কিভাবে টিয়ার সেল মারে আঙ্কেল। ওরা ছাত্র ছিল না, ওরা ছাত্র ছিল না। গ্রুপ যারা বিভিন্নভাবে চেষ্টা করছে শিক্ষার্থীদের এবং সাইডে আসো গুলি করবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো কিছুটা হলেও সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি মারমুখী অবস্থান। এছাড়া আমরা অপর দিকে আরেকটি দেখতে পাচ্ছি যেখানে মারমুখী অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরাও। তবে শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, আমরা সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের অভিযোগ করছে। তবে এই অভিযোগের সত্যতা যেহেতু আমরা যাচাই করতে পারিনি, সেহেতু আমরা এই শিক্ষার্থীদের সাথে কথা বলে বস্তুতপক্ষে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে চাই না। দুই দিকে দুই মুখ হয়ে রয়েছে পুলিশ এবং শিক্ষার্থীরা। আমরা যদি একটু আমরা দেখতে পাচ্ছি পুলিশের দিকে পুলিশ সদস্যরাও কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা এপিসি নিয়ে, এবং বেশ কিছু পুলিশ সদস্য রয়েছেন এখানে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অপর দিক থেকে স্লোগান দিচ্ছেন। তাদের সেই স্লোগান পুলিশের বিপক্ষে, এবং তারা বলছেন যাতে কোনোভাবেই এই ধরনের পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছে, আমরা শিক্ষার্থীদের সাথে যখন বুম ধরেছিলাম তারা বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তবে সেই অভিযোগের মধ্যে কতটি অভিযোগ সত্য সে বিষয়টি এখন টেলিভিশন কিন্তু নিশ্চিত হতে পারেনি, কারণ এর মধ্যে অনেকগুলো গুজবও থাকতে পারে। সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এখানে যেই ঘটনাটি ঘটেছে তার মধ্যে সত্যি যেই সংবাদটি সেটি এখন টেলিভিশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আমরা এই মুহূর্তে পুলিশের দিকে অগ্রসর হচ্ছি। এখানে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগেও শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যারা অবস্থান করছিলেন স্টেডিয়াম মার্কেটের ঠিক সামনে, এবং এই শিক্ষার্থীদের কিছুক্ষণ আগে পাতাল মার্কেটের দিকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেখান থেকে তারা আবার ফিরে এসছেন এবং তারা চেষ্টা করছেন এই জায়গাটিকে তাদের দখলে রাখার জন্য। অপর দিক থেকে পুলিশ জিরো পয়েন্টের সামনে এবং শিক্ষার্থীরা ঠিক স্টেডিয়াম মার্কেটের যেই সামনে রয়েছে সেখানে অবস্থান করছেন। তবে এই যেই অবস্থা, যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটি কেন তৈরি হলো, আগে কেন সমাধান করা গেল না? কারণ যারা রয়েছেন এবং যাদের সাথে কথা হচ্ছে সবাই কিন্তু এইচএসসি পরীক্ষার্থী অধিকাংশ। তবে এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছেন, যদি এই ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন এটাও বলছেন পুলিশ সদস্যরা। তারা বলছেন সংরক্ষিত যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে কিছু দুষ্কৃতিকারী ঢুকে তারা চেষ্টা করছেন আমাদের পরিস্থিতি ওলট পালট করে দেওয়ার জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন দুপুর 1টার দিকে শিক্ষা ভবনের সামনের যে গেটটি রয়েছে পুলিশের সেই ব্যারিকেডটি ভেঙে তারা সচিবালয়ের সামনে আসেন। এরপরে সচিবালয়ের গেট টপকে তারা ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকে তারা যখন ছিলেন তখন কিন্তু বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপরই পুলিশ এবং সেনাবাহিনীর একটি পক্ষ তাদের উপর হামলা চালায় এমন অভিযোগ করেছে পুলিশ, এবং তারা বলছে যে এই ধরনের ঘটনা তারা ভেতরে ঢোকার পর বেশ কিছু সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ লোক যারা সচিবালয়ের মধ্যে আটকে পড়েছিলেন, এবং এই যে শিক্ষার্থীদের সাথে কিছু না। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। তারপর সেটি ছড়িয়ে পড়ে গুলিস্তান, বাইতুল মোকাররম এলাকা এবং আশপাশের এলাকায় সচিবালয়ের। সেটি জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল এবং আরিফ হোসেন। আমরা যেতে চাই এদিকে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বাজে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করেছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক 6 দফা দাবি সমন্বয় করা হবে। মাহফুজ আলম আরও লেখেন, ন্যায্য যে কোনো দাবি মেনে নিতে সরকার দায়বদ্ধ। উত্তরায় বহু হতাহতের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিলম্ব করায় শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢুকলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী মাঝার ইমন। সেখানকার সবশেষ পরিস্থিতি যাতে চলে যাচ্ছে তার কাছে। ইমন, এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? সেখানে উপদেষ্টারা বের হতে পেরেছেন কিনা সেটিও জানাবেন।
সিফাত, আমি এই মুহূর্তে যে দিয়াবাড়ি গোল চত্বর বলা হয় এই চত্বরে রয়েছে এবং যেটি বলছিলেন যে উপদেষ্টারা বের হতে পেরেছেন কিনা, আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে এখনো উপদেষ্টারা স্কুল প্রাঙ্গণে অবস্থান করছেন এবং এর আগে বেলা 3:30টার কিছু আগেই মূলত উপদেষ্টাদের যে গাড়ি ভর রয়েছে সেটি বের হওয়ার চেষ্টা করেছিল, তবে শিক্ষার্থীদের তোপের মুখে মূলত তারা বেরোতে পারেননি। আমি যদি একটু এই গোল যে চত্বরটি রয়েছে চত্বরের যদি চিত্র দেখাতে চাই, এখানে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। তারা বিভিন্ন সময় তাদের যে দাবি রয়েছে অর্থাৎ 6 দফা যে দাবি দিয়েছে সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের এই দাবির মেনে নেওয়ার কথা জানানো হলো। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা কোনো আশ্বাসে তারা আর বিশ্বাস করতে চায় না। তারা যেটি বলছেন যে একেবারে মাঠ পর্যায়ে তাদের দাবি বাস্তবায়নের যে চিত্র সেটি তারা দেখতে চায় এবং যেটি বলছিলাম যে তাদের যে অবস্থান দিয়াবাড়ি গোল চত্বর অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে দিয়াবাড়ি গোল চত্বর পর্যন্ত পুরো স্থানটিতে শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং চত্বরটির একপাশে আমরা দেখছি শিক্ষার্থীরা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সড়কের থেকে গোল চত্বর পর্যন্ত এবং আরেক পাশে আমরা দেখছি যে বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরা অবস্থান করছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। সব মিলে এই গোল চত্বরের চিত্র আমরা দেখেছি। কয়েকবার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং যেটি বলছিলাম যে সকাল 10:30টার দিকে এসেছিলেন এখানে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তারা কিন্তু এখনো স্কুলটির ভেতরে অবস্থান করছেন। তারা বের হওয়ার চেষ্টা করেছিল 3:30টার দিকে, কিন্তু তারা বের হতে পারেনি। শিক্ষার্থীদের তোপের মুখে পুনরায় তারা স্কুল প্রাঙ্গণে ফিরে যায় এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে এখনো কিন্তু তারা সেখানে অবস্থান করছেন এবং এই গোল চত্বরটির নিয়ন্ত্রণে বলা চলে যে সাধারণ শিক্ষার্থীরাই রয়েছে মাইলস্টোন স্কুল থেকে একেবারে এই গোল চত্বর পর্যন্ত অর্থাৎ দিয়াবাড়ি গোল চত্বর পর্যন্ত। আরেক পাশে আমরা যেটি বলছিলাম যে পুলিশ রয়েছে এবং বিজিবি সদস্যরা রয়েছে, র্যাব সদস্য রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা সতর্ক অবস্থানে দেখেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা চলছে সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সরকারের পক্ষ থেকে তো বলাই হয়েছে যে তাদের যেই 6 দফা দাবি রয়েছে সেই দাবি মেনে নেওয়ার তারা আশ্বাস পেয়েছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা আর কোনো আশ্বাসে তারা বিশ্বাস করতে চান না, এমনটি জানিয়েছেন আমাদেরকে। তারা যেটি বলছেন যে তাদের যেই 6 দফা দাবি অর্থাৎ ঘটনায় আহত এবং নিহতদের যে পূর্ণাঙ্গ তথ্য সহ তাদের যেই 6 দফা দাবি রয়েছে সব কিছুতেই তাদের যে দাবি বাস্তবায়নের চিত্র যদি তারা মাঠ পর্যায়ে না দেখে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলে এই ছিল দিয়াবাড়ি গোল চত্বর থেকে এবং যেটি বলছিলাম যে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তারা তিনজনই কিন্তু এখনো সেই স্কুল প্রাঙ্গণে অবস্থান করছেন। মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে সবসময় জানাচ্ছিলেন সহকর্মী মাজহার ইমন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রকৃত সংখ্যা জানানো সহ শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নিয়েছে সরকার। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে অবরুদ্ধ হবার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় এই আশ্বাস দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে 6 দফা দাবিতে সকাল থেকে মাইলস্টোন কলেজে বিক্ষোভ করতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন দুর্ঘটনার পর তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উপর লাঠিচার্জ করেছেন। পাশাপাশি নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগও করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেখানে গেলে তাদেরকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেয়ার কথা জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন তিনি। আমাদের যারা কোমল মজি অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করার দাবিকে অপপ্রচার বলছে প্রধান উপদেষ্টার দপ্তর। সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক এই ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। এছাড়া যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও
তালিকা করার পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কেউ নিখোঁজ থাকলে স্কুল ক্যাম্পাসে বসানো কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৬৯ জনের মধ্যে আইসিইউতে থাকা 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে এবং 10 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় জরুরি মুহূর্ত হওয়ায় আহত নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে আজ রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম ঢাকায় আসা বলে জানান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. সোলাইমান। এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে। এই সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব, আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের যে আর্মি হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন পেলে আমাদেরকে একটা প্রিলিমিনারি একটা দেওয়া হয় যে একটা দুর্ঘটনা ঘটেছে, মেবি তোমার এখানে বা আপনার এখানে ক্যাজুয়ালিটি আসতে পারে। আমরা ওইভাবে প্রিলিমিনারি তথ্যগুলো নিয়ে থাকি। গতকালও স্বাভাবিকভাবেই আমি খুব আর্লি একটা ইনফরমেশন পেয়েছি এয়ার হেডকোয়ার্টার থেকে যে একটা এয়ার ক্রাশ হয়েছে, একটু অ্যালার্ট হয়ে যাও। তো এয়ার ক্রাশের সাথে সাথে আমি আমার যে টিম তাদেরকে অ্যালার্ট করেছি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বিষয়ে সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, আহতদের সবশেষ অবস্থা কি, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সিফাত। আমরা যে চিত্রটি দেখেছি, আমরা কিন্তু আইএসপিআর এর তথ্য অনুযায়ী দেখেছি যে 165 জন এখনো আহত রয়েছেন এবং নিহতের কথা আইএসপিআর বলেছে 31 জন। যদিও পরে আমরা আজকে বিকেল 3টায় এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্রিফিং ছিল সেখানে তারা জানিয়েছেন যে 29 জন নিহত হয়েছেন এবং এর মধ্যে 10 জন শুধু এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটেই শুধু মারা গেছেন বলে জানা গেছে। তবে আশার যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এখানে 10 জন রোগীকে আহতকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 10 জন বাদে বাকিরা কিন্তু শঙ্কামুক্ত নন। অর্থাৎ আমরা আরেকটি বিষয় জেনেছি যে যারা মারা গেছেন এর মধ্যে কিন্তু 2 জন শিক্ষকও রয়েছেন। এছাড়া আমরা যে বিষয়টি জানি যে আইসিইউ থেকে কিন্তু ইতিমধ্যে 2 জনকে বেডে স্থানান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর থেকেও কিন্তু চিকিৎসকদের যে টিম সেটি আজকে রাতের মধ্যেই নিয়ে আসা হচ্ছে বলে কিন্তু আজকে ব্রিফিংয়ে জানানো হয়েছে। এবং আরেকটি চিত্র আমরা এখানে দেখেছি যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, যিনি বিমান বাহিনীর প্রধান, তিনি কিন্তু এই ঘটনার পরে কিন্তু আজকে তিনি এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে দেখতে এসেছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিমান বাহিনীর প্রধান আসলে রাষ্ট্রীয় জরুরি সফরে তুরস্কে ছিলেন এবং সেখানে ইমিগ্রেশন পার না হওয়ার আগেই তিনি যখন জানতে পারেন তখন কিন্তু আবার তিনি দেশে ব্যাক করেছেন, অর্থাৎ আজকে সকালে তিনি দেশে পৌঁছেছেন এবং বিমান বাহিনীর প্রধান আজকে তিনি এই বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করছেন। তো এই ছিল সিফাত আমার কাছে রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে এই ঘটনায় আজকের এসএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুর্মিটোলার একে খন্দকার প্যারেড গ্রাউন্ডে তার জানাজা হয়। পরে 3 বাহিনী প্রধান পাইলট তৌকিরের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। এই সময় উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিহত ফ্লাইটের মামা মোহাম্মদ আলী আর তার আত্মার মাগফিরাত কামনা করেন।
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হতাহতের সংখ্যা নিয়ে লুকোচুরির কিছু নেই, কারণ সবাই এদেশের মানুষ। কুর্বিটলায় বিএফএফ শাইন ঘাঁটিতে এক ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান আরও বলেন, দেশের বিমানগুলোর লাইফ টাইম 30 বছর। প্রযুক্তিগতভাবে বিমানগুলো পুরনো হলেও লাইফ টাইম শেষ হয়নি। বিমানগুলোর রক্ষণাবেক্ষণেও কোনো কমতি নেই। সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি। ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ, বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না, বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো। আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবার খেলার প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই ম্যাচে জয় পেলে 2015 সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে বোলারদের কল্যাণে 7 উইকেটের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও নিজেদের সেরা কন্ডিশনে বোলারদের নৈপুণ্যের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। অধিনায়ক লিটন দাসের দলে নেই ইনজুরি সমস্যা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। বিপরীতে পাকিস্তানের দলে আসছে পরিবর্তনের আভাস। ব্যাটিং লাইন আপে শক্তি বাড়ানোর সম্ভাবনা আছে সফরকারীদের একাদশে। একই ভেন্যুতে 3 ম্যাচের সিরিজের সবশেষ ম্যাচ হবে আগামী 24 জুলাই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।